কাবেরী কথা বলে না কেন? কাবেরী আসে নাকি কি রাস্তায় ছিল? খাওয়াবি? আসে, আছে তো। কাবেরী কাবেরী জয়েন তুই করছো তো? তুই নিয়ে আসতে পারবি এদিক থেকে, ফিয়াতের ওদিক থেকে? জয়েন তো করেছে, যা নিয়ে কথা আসবো, বলে এখন না একটু কেন? দাঁড়া। ক্লাস না শেষ করে কি করে যাবো ওকে, আমরা কি শুরু করতে পারি না? তো এই যে সেকেন্ড পার্টটা, এটা ব্যাটারি নিয়ে কথা বলতে আমার খুবই ভালো লাগে। এই জন্য একজন মেসেজ পাঠাচ্ছে। হ্যাঁ, কাবেরী ঢাকায় আসছে, রাস্তায়। এনিওয়ে, ব্যাটারি, এই যে আমরা এই যে এবারে যে সেশনটা ছিল, সেটা ছিল বেসিক্যালি চার্জ কন্ট্রোলার, ইনভার্টার আর ব্যাটারি নিয়ে। স্টোরেজ টেকনোলজি মানে হচ্ছে ব্যাটারি। এখন আমরা চার্জ কন্ট্রোলারের ইনভার্টারের ক্লাসটা গত ক্লাসে করে রিভিউ করলাম, আজকে ব্যাটারির নতুন আলাপটা শুরু করি। ব্যাটারি যে কোনো এনার্জি সিস্টেমের খুবই দরকারি একটা অংশ। আসলে এসি সিস্টেমটা দুনিয়াতে আসার আগে সারা পৃথিবী ব্যাটারি দিয়েই চলত। মানে বিদ্যুৎ বলে যা কিছু ছিল, এটা কত সাল হবে, 1850-এর আগ পর্যন্ত। কারণ ব্যাটারি আবিষ্কার হয়েছে 1799 সালে। তারা কিন্তু ব্যাটারি কমার্শিয়ালি ব্যবহার হতে শুরু করতে 1850 থেকে। তারা পর্যন্ত সবকিছু ব্যাটারিতেই চলতো। ব্যাটারি যখন এসি আবিষ্কার হয়ে গেল, তারপরে আবার লোকজন এসি ইলেকট্রিসিটি ব্যবহার করতে করতে ব্যাটারির ব্যবহার একটু কমে আসছে। এই যে আজকে আমরা যে ইলেকট্রিক ভেহিকেল বা নানান জিনিস দেখছি, এই ইলেকট্রিক ভেহিকেল কিন্তু আজকে থেকে 100 বছর আগে আবিষ্কার হয়েছিল। রাস্তায় চলে হচ্ছে, কিন্তু এই যে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি এটাকে সাপ্রেস করে রেখেছে, এটাকে বাড়তে দেয় নাই। যাতে করে যদি ব্যাটারি ভেহিকেল যদি বেড়ে যায়, তাহলে তো তাদের সমস্যা, ব্যবসা কমে যাবে। আসলে ব্যাটারি ভেহিকেল নতুন কিছু না, 100 বছর আগের জিনিস। এনিওয়ে, আমরা আলাপে ঢুকি। আহ আমার স্লাইড কি দেখা যাচ্ছে? সবাই একটু হ্যাঁ বলেন, না বলেন, কিছু একটা বলেন। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাবে, দেখা যাবে। ওকে, ব্যাটারি তো আমরা সবাই চিনি, কিন্তু এইখানে যে ব্যাটারিটা দেখা যাচ্ছে, এটা হলো পৃথিবীর প্রথম ব্যাটারি। এইটা ইতালিয়ান একজন কেমিস্ট ছিলেন। ওনার নাম হচ্ছে আম, আলেয়ান্দ্রো বলে আর কি, আলেয়ান্দ্রো ভোল্টা। এই ভোল্টা সাহেবের নামেই আসলে ভোল্টেজ যে আমরা বলি, ভোল্টেজ, এই ভোল্টেজ কথাটা এসছে আলেয়ান্দ্রো ভোল্টা সাহেবের নাম থেকে। উনি ছিলেন কেমিস্ট। পৃথিবীর প্রথম ব্যাটারিটা ওনারই তৈরি করা। যে ব্যাটারিটা দেখা যাচ্ছে, এটা 1799 সালে উনি বানিয়েছিলেন, কপার আর জিঙ্ক ব্যবহার করে। এই যে এখানে দেখা যাচ্ছে সিরিয়ালি অনেকগুলা গোল চাকতির মতো। এই একটা চাকতি হচ্ছে গিয়ে কপার, তার উপরে আরেকটা চাকতি হচ্ছে জিঙ্কের। আর কপার আর জিঙ্কের মাঝখানে একটা ভেজা কাগজ রেখে দিছিলেন উনি, ইলেকট্রোলাইট হিসেবে। তো ওই ওই মাঝখানে একটা কিছু থাকে, দুইটা মেটালের মাঝখানে, ওটাকে বলে ইলেকট্রোলাইট। আর কপার, দুইটা মেটালের একটাকে বলে ক্যাথোড অ্যানোড। এত ডিটেল জানার দরকার নাই, মূলত আমি আসলে ইতিহাসটা বলার জন্য এই ছবিটা দেখালাম। ব্যাটারি আসলে একটা কেমিক্যাল ডিভাইস, যেটা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করে। ঠিক আছে, হোয়াট ইজ ব্যাটারি? আমরা যদি জিজ্ঞেস করি ব্যাটারি কি, আপনারা সহজে, আরো সহজে বলতে পারেন ব্যাটারি একটা এনার্জি কনভার্সন ডিভাইস। এটা সবচেয়ে সহজ। ব্যাটারি এনার্জি কনভার্সন ডিভাইস। কি এই এনার্জি সে কনভার্ট করে? সে আসলে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করে। যেমন আমরা যে ব্যাটারি গুলো দেখি, সবই আসলে এসিড ব্যাটারি, ভিতরে এসিড থাকে, সীসা থাকে। তো এসিড আর সীসার যে এনার্জিটা, এটা তো কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জিটা আমাদেরকে দিয়ে বাতি জ্বালাচ্ছি, আমরা ফ্যান চালাচ্ছি, তো ওটা ইলেকট্রিক্যাল এনার্জি। তো ব্যাটারি কি? ব্যাটারি একটা এনার্জি কনভার্সন ডিভাইস, এনার্জি স্টোরেজ ডিভাইস, যা যা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করে। আশা করি সবার মনে থাকবে। তো পৃথিবীতে বহু ধরনের ব্যাটারি আছে আসলে, অনেক টেকনোলজির ব্যাটারি আছে। আপনারা সবাই ব্যাটারি মনে হয় সবচেয়ে বেশি চেনেন, কারণ সবকিছুর ভিতরে ব্যাটারি আছে। মোবাইলের ভেতর আছে, ঘড়ির ভেতর আছে, বাসায় থাকে, মানে সবকিছুতে, ল্যাপটপে আছে, সবকিছুতে আছে। এবং বিভিন্ন ধরনের ব্যাটারির নামও আমরা জানি। এখানে আমি কয়েকটার নাম রেখেছি, যেগুলো আমাদের মনে রাখতে সহজ। সব টেকনোলজি দেখাবো না, দরকার নেই এই লেভেলে। যেমন লেড অ্যাসিড ব্যাটারি, যে ব্যাটারিগুলো আমরা সবচাইতে বেশি দেখতে পাই, সেগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। আরেকটা ব্যাটারি হচ্ছে নিকেল বেস যে ব্যাটারিগুলা,
এগুলা সামনের স্লাইডে আসালাম, এগুলো ঘড়ি টড়ির ভেতরে ব্যবহার করা হয়। আরেক ধরনের ব্যাটারি আছে লিথিয়াম আয়ন ব্যাটারি। 4 নম্বর আছে ফ্লো ব্যাটারি, 5 নম্বরে আছে সোডিয়াম বেস ব্যাটারি। আর আরো কিছু টেকনোলজি আছে, ওগুলা মুখে আলাপ করবে এরপরে। মোটমাট এই 1 2 3 4 5 এই 5টা ব্যাটারি সারা পৃথিবীতে এখন বেশি চলছে। আসি আমরা লেড অ্যাসিড ব্যাটারিতে। লেড অ্যাসিড ব্যাটারি আমরা সবাই চিনি। এখানে লুকাস ব্যাটারি ছিল, আগে রহিমা ফ্রুজের ব্যাটারি আছে, এখন আছে হামকোর ব্যাটারি। আপনারা সবাই এই ব্যাটারি খুব চেনেন, অনেকের বাসায় গেলে দেখতে পান রিক্সার ভেতরে যে ব্যাটারি গুলো থাকে এগুলো সব লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারি আসলে কি, ভেতরে ব্যাটারির ভেতরে সরি অ্যাসিড থাকে, পানির সাথে সালফিউরিক অ্যাসিড মেশানো থাকে, আর সীসার দুইটা লোহা থাকে। একটার মধ্যে একটা সীসার লোহার ভিতরে মানে সীসার কি বলে কলামের মধ্যে অক্সিজেন মিক্স করা থাকে, আর একটা সীসার কলাম থাকে ফ্রেশ, একদম পিওর সীসা। এই দুইটা অ্যাসিড পানির মধ্যে ডুবানো অবস্থায় একটার ভিতর থেকে আরেকটার মধ্যে চার্জ আসে যায়, সেই চার্জটাই আসলে কারেন্ট হিসেবে আমরা ব্যবহার করি। তো এত এর জটিল কেমিস্ট্রি কারো বোঝার আসলে ডিপে না গেলেও হবে। লেড অ্যাসিড ব্যাটারি কি? লেড অ্যাসিড ব্যাটারি বলতে আমরা একটা রিচার্জেবল ব্যাটারি বুঝি, যেটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দেয়। এটুকু জানলেই যথেষ্ট। আর এখানে যে ছবি টবি দিচ্ছি এগুলো জাস্ট প্রাসঙ্গিক কারণে দিয়েছি, মনে রাখার দরকার নেই কেমিস্ট্রিটা। হ্যাঁ, রেকর্ডিং চলছে তো। ওকে, তারপরে আমরা লেড অ্যাসিড ব্যাটারির কয়েকটা ধরন দেখি, যেগুলো আমরা বাসা বাড়িতে আইপিএস এ ব্যবহার করি। এইগুলাকে বলে ফ্লাডেড লেড অ্যাসিড ব্যাটারি। কিছু কিছু লেড অ্যাসিড ব্যাটারি আছে। ফ্লাডেড লেড অ্যাসিড কেন বলি, ভেতরে আমরা যদি উপরের ঢাকনিটা খুলি ব্যাটারি, তাহলে আমরা দেখতে পাবো যে ইয়াটা আছে, অ্যাসিডটা একদম ঢলঢল করে ভাসতেছে পানির মতো। ওটার মধ্যে আবার সীসাটাও দেখা যাবে। কিন্তু কিছু কিছু লেড অ্যাসিড ব্যাটারি আছে খোলা যায় না, একদম 100% সিল। কারণ ভেতরে যে সীসা এবং অ্যাসিডটা আছে এটা লিক করে, এবং অ্যাসিডটা তো বিপজ্জনক বটেই, সীসাটা হচ্ছে নিউরোটক্সিন, পরিবেশের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। এবং নিউরোটক্সিনের কারণে প্রতিবন্ধী শিশু জন্মায়, এবং সুস্থ সবল মানুষও আসলে বুদ্ধি বুদ্ধি কমতে থাকে, এত বিষাক্ত সীসা। সুতরাং লেড অ্যাসিড ব্যাটারিটা আসলে আমরা ব্যবহার করতে চাই না, এটা পরিবেশ দূষণের কারণে। আর বাংলাদেশে যে প্রচুর পরিমাণে অটিস্টিক শিশু জন্মাচ্ছে, এটা 3টা মেজর কারণের একটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, আর 2টা হচ্ছে গিয়া এই কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করা, আর একটা কারণ হচ্ছে প্লাস্টিক। মূলত এই 3টা কারণে বাংলাদেশে সম্ভবত, খুব সম্ভবত, আমি ডেটাটা কোনো রেফারেন্স থেকে বলছি না, আমার ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, পৃথিবীর সবচেয়ে বেশি অটিজমের শিকার বাংলাদেশের শিশু প্রতি হাজারে যদি কাউন্ট করি আমরা। এনিওয়ে, তো ওই কারণে লেড অ্যাসিড ব্যাটারিকে একটু নিরাপদ বানাতে গিয়ে যে ব্যাটারিটা তৈরি করেছে ওটা সিল্ড লেড অ্যাসিড ব্যাটারি। আরেক ধরনের লেড অ্যাসিড ব্যাটারি আছে, ওটাকে বলে এজিএম ব্যাটারি, ইলাবোরেট করলে হয় অ্যাবজর্বড গ্লাসমেট ব্যাটারি। আর এই ওই ভেতরে যে অ্যাসিড ম্যাটেরিয়ালটা আছে ওইটা এক ধরনের গ্লাস ম্যাটের মধ্যে অ্যাবজর্ব করা থাকে, মানে এক ধরনের ফোম থাকে ওই ব্যাটারির ভেতরে, ফলে অ্যাসিডটা ঢেল করে ভাসতে থাকে। আর আরেক ধরনের লেড অ্যাসিড ব্যাটারি আছে যেটা এই সালফিউরিক অ্যাসিডটাকে এক ধরনের জেল তৈরি করে ফেলে। তো ওই জেলের মধ্যে ওই সীসার কলাম গুলা থাকে, এটাকে বলে জেল ব্যাটারি। আর 5 নম্বরে যেটা লিখেছি স্টেশনারি ব্যাটারি, এইটা যেমন আমরা ইয়ে দেখি ইউপিএস এর ভেতরে, বা ছোট ছোট সিল ব্যাটারি, 6 এম্পিয়ার 12 এম্পিয়ারের ছোট ছোট একদম ব্যাটারি আমরা নিশ্চয়ই অনেকে দেখেছি, যেগুলো কিসের মধ্যে থাকে, আগে চার্জ লাইটের মধ্যে থাকতো, এখন হচ্ছে ইউপিএস এর ভেতর থাকে। যাদের বাসায় কম্পিউটার আছে বা কম্পিউটারের সাথে বা ইউপিএস সিস্টেম আছে, 10 মিনিট 15 মিনিটের জন্য ব্যাকআপ দেয়, এগুলোর ভেতরে যে ব্যাটারিটা থাকে এটাকে বলে স্টেশনারি ব্যাটারি। আর আরো 2 ধরনের ব্যাটারি আছে, এইগুলাকে বলে ভিএলএ আর ভিআরএলএ। ভিএলএ মানে ভেন্টেড লিড অ্যাসিড ব্যাটারি, কারণ লিড অ্যাসিড থেকে ইয়া হয়, গ্যাসিং হয়, গ্যাস বের হয়, তো ওটাকে ভেন্টিলেশন থাকে একটা। এভাবে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে লেড অ্যাসিডকে নিরাপদ করার চেষ্টা করা হয়েছে, যদিও এটা একদমই অনিরাপদ, এবং এটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক এটাই চাই, নিরাপদ ব্যাটারি আসুক।
আমরা জানি কেন ব্যবহার করতে বাধ্য হই, আমরা তো আসলে lead acid ব্যাটারিটা খুবই কম দামে পাই, এই কারণে আমরা lead acid ব্যাটারি ব্যবহার করি। আসলে lead acid ব্যাটারিটা পরিবেশের জন্য তো ক্ষতি করে বটেই, আবার এটা দীর্ঘমেয়াদে চলেও না, অল্প দিলে এটা নষ্ট হয়ে যায় এবং এটা ইনভেস্টমেন্টের জায়গা থেকে খুবই বাজে ইনভেস্টমেন্ট। তো আমরা পরীক্ষায় কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে যে lead acid ব্যাটারি কয় ধরনের আছে। কেউ যদি 7 ধরনের lead acid ব্যাটারি লিখতে পারেন নাম্বার পাবেন, কেউ যদি কমপক্ষে 2টা টাইপ লিখতে পারেন lead acid এর ধরন, তাইলেও ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। সব জানতে হবে এরকম কোনো কথা। তারপরে আমরা যে ব্যাটারিটার ধরন দেখব। ও, এখানে আরেকটা কথা বলে রাখি, ব্যাটারি আমরা পড়তেছি তো সোলার সিস্টেমের জন্য। সোলারে lead acid ব্যাটারিটা, যেটা ফ্লাডেড lead acid ব্যাটারিটাই ব্যবহার হয়, তবে এর মধ্যেও আবার 2টা ধরন আছে। সোলারের lead acid ব্যাটারিটা লম্বা, বালতির মতো লম্বা। আমরা বাসাবাড়িতে বা গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, এই ব্যাটারিগুলো হচ্ছে ডান পাশের ছবির মতো হরাইজন্টালি লম্বা, এবং এই ব্যাটারিগুলোকে আসলে গাড়ির জন্যই তৈরি করা। তো গাড়ির জন্য হঠাৎ কি লাগে, গাড়ি স্টার্ট দিলে হঠাৎ করে প্রচুর পাওয়ার লাগে। এই যে পাওয়ার সরবরাহ করার জন্য ব্যাটারিটা তৈরি করা হয়, এইটাকে বলে পাওয়ার lead acid ব্যাটারি বা ফ্ল্যাশ প্লেট ব্যাটারি। এই ব্যাটারিগুলোই আমরা বাসাবাড়িতে আইপিএস এর জন্য ব্যবহার করা হয়, এবং বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে সোলার সিস্টেম লাগাইলে না জেনে এই ফ্ল্যাশ প্লেট ব্যাটারিগুলো নিয়ে যায় এবং খুব দ্রুত ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। ফ্ল্যাশ প্লেট ব্যাটারি সোলার সিস্টেমের জন্য না। আর ফ্ল্যাশ প্লেট ব্যাটারি হচ্ছে পাওয়ার ব্যাটারি, আমাদের দরকার এনার্জি সরবরাহ করতে পারে। কারণ একটা গাড়ি স্টার্ট দিতে গেলে যে পরিমাণ চার্জ লাগে, যে পরিমাণ কারেন্ট লাগে, একটা বাসায় একটা বাসের সুইচ অন করলে ওই পরিমাণ লাগে না। তার অন্তত কি বলে, একটা গাড়ি স্টার্ট দিতে গেলে 3000 থেকে 4000 ওয়াট এনার্জি সরবরাহ করতে হয়, যেখানে আমাদের একটা বাসের সুইচ অন করলে চালু হয় অনলি 20 ওয়াট। তার মানে ব্যাটারিটা ডেফিনেটলি ভিন্ন রকমের হবে, এবং সেই ব্যাটারিটা হচ্ছে লম্বা, ভার্টিক্যালি লম্বা। এই যে ভার্টিক্যালি লম্বা ব্যাটারিটাকে বলা হয় টল টিউবুলার ব্যাটারি। আমরা নিজেরা যদি কখনো সোলার করতে যাই, কিংবা কাউকে সাজেশন দিতে যাই, কিংবা কমার্শিয়ালি করতে যাই, সোলার সিস্টেমের ক্ষেত্রে ব্যাটারি দিতে গেলে আমরা চিন্তা করবো, যদি এসিড ব্যাটারি ছাড়া অন্য কোনো অপশন না পাই, তাহলে অবশ্যই টল টিউবুলার ব্যাটারি সাজেশন দিব। টল টিউবুলার ব্যাটারিটা দীর্ঘমেয়াদে চলে। এই ফ্ল্যাট প্লেট ব্যাটারি গুলো চলে 1 বছর কি 1.5 বছর, আর টল টিউবুলার গুলো চলে 5 বছর, দাম একটু বেশি। ওকে, নেক্সট যে ব্যাটারিটা দেখতেছি, এটা নিকেল বেসড ব্যাটারি। এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি কোথায় কোথায় থাকে, যেমন আমরা অনেকে ইলেকট্রিক্যাল বিভিন্ন টুলস ব্যবহার করি, সেগুলোর ভেতর থাকে, অনেক সময় ক্যালকুলেটরের ভেতর থাকে, অনেক সময় ঘড়ির ভেতর থাকে, এইগুলা। আর এক জায়গায় থাকে, এই জানি অনেকে গাড়ি কিনতেছে হাইব্রিড গাড়ি, নাম শুনে থাকবেন আপনারা, যে দেখা যায় যে প্রাইভেট কারগুলোর মধ্যে এক ধরনের গাড়ি আছে হাইব্রিড। এই হাইব্রিড গাড়ির ভেতরে যে ব্যাটারিটা দেওয়া হয়, এই ব্যাটারিটা হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড। তার মানে নিকেল ব্যাটারির ব্যবহার এখনো আছে, যদিও এটা উঠে যাচ্ছে ধীরে ধীরে লিথিয়াম ব্যাটারির কারণে। কারণ হাইব্রিড গাড়িতে যে ব্যাটারিগুলো দিচ্ছে, এগুলা যদি একবার নষ্ট হয় তাহলে আর কোথাও এই ব্যাটারি কিনতে পাওয়া যায় না, খুবই বিপদে পড়ে তারা। এবং কদাচিৎ যদি কেনেও এত টাকা লাগে যে ওটা আসলে লাভজনক হয় না। ফলে হাইব্রিড গাড়ি আসলে কেনার পর থেকে 1-2 বছর হাইব্রিড থাকে, তারপরে ওটা ফুল তেলেই চলে। হাইব্রিড গাড়িটার মানে হচ্ছে গাড়িটা তেলে স্টার্ট হয়, কিন্তু চলতে 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 ওকে ব্যাটারিতে শিফট করা যায়, তখন কিছুক্ষণ ব্যাটারিতে চলে, 15-20 কিলোমিটার ব্যাটারিতে চলে, ফলে ওই সময়কার তেল খরচ বাঁচে, কিছুটা কার্বন ডাই অক্সাইড এমিশন দূষণ কমে। এই কারণে ওগুলোকে বলে হাইব্রিড, কারণ কিছুটা ব্যাটারি আছে। আর ইলেকট্রিক ভেহিকেল যেগুলোকে বলে, ওগুলো 100% ব্যাটারি। নেক্সট যে ব্যাটারিটা দেখতেছি, এটা ইদানিং কালের সবথেকে পপুলার ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি এরকম গোল, যেগুলো আমরা টর্চ লাইটে ব্যবহার করি, কিংবা আমরা কিসে কিসে রিমোট কন্ট্রোলে ব্যবহার করি, যে ব্যাটারিগুলো ঘড়িতে ব্যবহার করি, দেয়াল ঘড়িতে, এই এরকম গোল হয়, আবার ফ্ল্যাটও হয়। যেমন মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা থাকে ওটা লিথিয়াম ব্যাটারি, ল্যাপটপের মধ্যে যে ব্যাটারিটা থাকে ওইটা লিথিয়াম ব্যাটারি। তারপরে ইদানিং যে ইলেকট্রিক ভেহিকেল গুলো বানাচ্ছে বিভিন্ন চায়না, আমেরিকা, এইগুলোও লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি বিভিন্ন সাইজ এন্ড শেপের তৈরি হয়। সুবিধা হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা আগের যে কোনো সিস্টেমের চাইতে অনেক বেশি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী। একটা লিথিয়াম ব্যাটারি একদম কোম্পানি 10 বছরের গ্যারান্টি দেয়, চলে আসলে 15 বছর।
তো ব্যবহার ভেদে বিভিন্ন ধরনের লিথিয়াম টেকনোলজি আছে। লিথিয়ামকে মূল ম্যাটেরিয়াল ধরে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম আয়রন ফসফেট, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। তো আমরা পরীক্ষায় কি দিতে পারি? পরীক্ষা দিতে পারি যে লিথিয়াম ব্যাটারি কোথায় ব্যবহার হয়, বা লিথিয়াম ব্যাটারির দুই একটা টাইপের প্রশ্ন আসতে পারে। সেখানে সবগুলো যে পারবে ভালো, কিংবা কিন্তু মিনিমাম দুইটা জানতেই হবে। যে আমি একটা হেল্প করতে পারি, যে লিথিয়াম কোবাল্ট অক্সাইডটা সবচেয়ে বেশি পপুলার, আর এটা হচ্ছে ইদানিং লিথিয়াম আয়রন ফসফেট। এই ব্যাটারিটা প্রচুর বিক্রি হচ্ছে, এবং আপনারা সোলার সিস্টেমের সাথে যে ব্যাটারিটা দিতে যাচ্ছেন এটা আসলে লিথিয়াম আয়রন ফসফেট। এটা খুবই মানে তুলনামূলকভাবে কম দাম, দীর্ঘমেয়াদ। এটাকে লাইফো 4ও বলে। লাইফো 4 মানে হচ্ছে LiFePO4। এর কথাটার অর্থ হচ্ছে Li মানে হচ্ছে লিথিয়াম, Fe মানে হচ্ছে আয়রন। এই আয়রনের যে ল্যাটিন নাম, ওটার নাম হচ্ছে ফেরাম। ওই ফেরাম থেকে আয়রনকে Fe দিয়ে প্রকাশ করা হয়। তো লিথিয়াম, ফেরাম, আর PO মানে হচ্ছে ফসফেট, আর 4 হচ্ছে ওর সংকেত নাম্বার। তো এটাকে ইংরেজিতে পড়ে ফেললে লাইফো 4 বলে। এনিওয়ে, এই লিথিয়াম ফেরোফসফেট বলি আমরা যারা ইঞ্জিনিয়াররা, আর কমার্শিয়ালি বলে লিথিয়াম আয়রন ফসফেট। এই দুইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটার নাম জানা থাকলে ভালো হয়, বাকিগুলো জানলে আরো ভালো। আর কোনটা কোথায়, যেমন গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করে ওটা লিথিয়াম নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট অক্সাইড। তো এখানে যেটা হয়, লিথিয়ামটা রিসাইকেল, গাড়ির ব্যাটারি গুলো রিসাইকেল করে 95% রিসাইকেলই হয় ম্যাটেরিয়াল। লিথিয়াম খুবই প্রেশাস একটা খনিজ উপাদান। তারপরে নিকেলও প্রেশাস একটা খনিজ উপাদান। ম্যাঙ্গানিজ অনেক পরিমাণে পাওয়া যায়। তবে কোবাল্ট, এই খনিজ পদার্থটা খুবই সীমিত। পৃথিবী থেকে যদি কোবাল্ট শেষ হয়ে যায় তাহলে আর লিথিয়াম ব্যাটারি বেশি একটা পাওয়া যাবে না। কারণ লিথিয়াম ব্যাটারি তৈরি করতে হলে কোবাল্ট লাগে। এখন কোবাল্টের খনিগুলো হচ্ছে আফ্রিকায়। তো আফ্রিকায় ব্যাটারির অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে, দেখবেন যে আফ্রিকায় এই খনিগুলা সব শিশু শ্রমিকরা কাজ করতেছে। সারাদিন গাদার খাটনি খেটে পশ্চিমাদের গাড়ির ব্যাটারির কাঁচামাল যোগান দেয়। খুবই অমানবিক, অমানসিক ব্যাপার। এনিওয়ে, নেক্সট যে ব্যাটারিটা আমরা দেখতে যাচ্ছি এটাকে বলে ফ্লো ব্যাটারি। ফ্লো ব্যাটারিটা এক একটা, এগুলো গ্রিডে ব্যবহার করা হয়। গ্রিড, আমরা যে মানে হাজার হাজার ভোল্টেজ অ্যাম্পিয়ার সাপ্লাই দেওয়ার জন্য বিশাল বিশাল ব্যাটারি তৈরি হয়, ওইগুলো কেমিক্যাল ব্যাটারি। তবে এক একটা ফ্লো ব্যাটারির সাইজ হয় যে শিপের মধ্যে যে ট্যাঙ্কার গুলো ব্যবহার করে, কন্টেইনার 40 ফুট লম্বা, 10 ফুট চওড়া, এক একটা ব্যাটারি এত বড় হয়। তো ফ্লো ব্যাটারি সাধারণত গ্রিড ব্যাকআপ ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়। এক একটা সাইজ হয় 1 মেগাওয়াট, 2 মেগাওয়াট এরকম। আমি একটা ছবি দিয়েছি এখানে বোঝার জন্য। এবং ফ্লো ব্যাটারি খুবই পপুলার হচ্ছে। এটা আবিষ্কার করেছে হচ্ছে জাপান। আমেরিকানরাও কিছু কিছু ব্যবহার শুরু করেছে, এবং এটা এত পপুলার হচ্ছে যে সম্ভবত এটা লিথিয়াম ব্যাটারিকে গ্রিড স্টোরেজের মার্কেট থেকে হটায় দিবে। তো ফ্লো ব্যাটারি আমাদের সোলার সিস্টেমের ক্ষেত্রে বেশি একটা কাজে লাগবে না। এগুলো ওই যে পাবলিক সেক্টরে স্টেট পারচেজ করে। কিন্তু আমরা কাজ করতে গেলে আমাদের বেশি লাগবে আসলে লিথিয়াম ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি। যদিও অ্যাসিড ব্যাটারিটা আমি আপনাদেরকে অ্যাভয়েড করার জন্য বলবো। এখন যে ব্যাটারিটা দেখছি এটা নতুন টেকনোলজি, এখনো মার্কেটে তেমন একটা পাওয়া যায় না, সামনে পাওয়া যাবে। এটা সোডিয়াম বেসড ব্যাটারি। মানে আমরা যে লবণ খাই, খাবার লবণ, এটা হলো সোডিয়ামের সাথে ক্লোরিন মিক্স করা। খাবার লবণকে বলে সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামটাকে ব্যবহার করে একটা ব্যাটারি তৈরি করেছে। এটার ফিউচার খুবই ভালো। সামনে আমরা সোডিয়ামের ব্যাটারি হাতে পাবো। খেয়াল রাখবেন যে আমরা যে ব্যাটারিগুলোর নাম বলছি, দেখেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সবগুলো শেষে আম আম আম। এই আম আমওয়ালা যত জিনিস আছে, আম আম নাম, মানে যে সমস্ত ম্যাটেরিয়ালের নামের শেষে আম আছে, এগুলা সবগুলো আসলে মেটাল, কোন একটা মেটাল। যেমন আয়রন, আমরা বলি আয়রন, আয়রনের গ্রিক বা ল্যাটিন নেম হচ্ছে ফেরাম। কপারের ল্যাটিন নেম হচ্ছে কুপ্রাম। তারপরে আমরা যে গোল্ড বলি, এটাও একটা মেটাল। গোল্ডের ল্যাটিন নেম হচ্ছে হাইড্রোরেগ্রাম। এইরকম আম জাতীয় যত জিনিস পাবেন এগুলা মেটাল, এবং ব্যাটারি তৈরির ক্ষেত্রে মেটালই ব্যবহার করা হয়। তো এই আমওয়ালা মেলা ব্যাটারি টেকনোলজি আগামী দিনেও আসতে থাকবে। তো আমাদের হতাশা হওয়ার কিছু নাই। ব্যাটারি টেকনোলজি আরো সস্তা হবে, আরো সহজলভ্য হবে। এবং লেড অ্যাসিড ব্যাটারি বলে যে জিনিসটা আমরা ব্যবহার করছি খুবই বিষাক্ত,
বিপজ্জনক, এই ব্যাটারি আসলে বিলুপ্ত হয়ে যাবে। এটার কারণে মানে আমাদের শিশুরা অটিস্টিক হচ্ছে, এটা আসলে মানা যায় না। আচ্ছা, এখন আমরা একটা ক্রিটিক্যাল স্লাইডে চলে এসেছি। আমরা এই যে ব্যাটারি সম্পর্কে শিখছি, কেন শিখছি? ব্যাটারি সম্পর্কে শিখতে আসলে একটা বাসায় যদি ব্যাটারি লাগে কিভাবে হিসাব করব, যে আমি ব্যাটারি কিনতে যাবো, আমার কতটুকু ব্যাটারি লাগবে, আমি কি কি জিনিস বিবেচনা করব, এইগুলা। তো ব্যাটারি সম্পর্কে একটু জানা থাকা ভালো, যে বাজারে কি কি ধরনের বা কত কত সাইজের ব্যাটারি পাওয়া যায়। ব্যাটারিকে দুইটা ভ্যালু দিয়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ কত, আর একটা ব্যাটারির কারেন্ট কত। সাধারণত প্রায় 99% ব্যাটারি 12 ভোল্টের হয়। তো ভোল্টেজ ইজ ভেরি কমন। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজ আলাদা হয়, 48 ভোল্ট হয়, 24 ভোল্ট হয়। আমরা বাংলাদেশ মার্কেটের কনটেক্সটের কথা বলছি। বাংলাদেশ মার্কেটে বেশিরভাগ লেড এসিড ব্যাটারি 12 ভোল্টের, আবার বাংলাদেশ মার্কেটের জন্য যে লিথিয়াম ব্যাটারি গুলো তৈরি করা হয় ওগুলো 12 ভোল্টের। যদিও বাজারে 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিও আছে। তো ধরে নিলাম প্রায় সকল ব্যাটারির ভোল্টেজ 12, তাহলে অ্যাম্পিয়ার কত থাকবে, মানে তার কারেন্ট কত থাকবে? সাধারণত 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। আমি এখানে হিসাবের সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে তিনটা কনফিগারেশন দিয়েছি। একটা হচ্ছে 12 ভোল্ট, 100 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের পরে একটা ডট দিয়ে এইচ দেওয়া আছে। তার মানে এটাকে বলি আমরা অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ার কেন বলি এটার ব্যাখ্যা এখন দিতে চাই না, জটিল হয়ে যাবে। সংক্ষেপে মনে রাখেন যে ভোল্টেজ আর এই অ্যাম্পিয়ারটাকে গুণ দিলে আমরা যা পাই সেটা হচ্ছে এই ব্যাটারির এনার্জি ক্যাপাসিটি, মানে কত ওয়াট। তাহলে একটা ব্যাটারি যদি হয় 12 ভোল্ট আর কারেন্ট যদি হয় তার 100, তাহলে সে দিবে আমাকে 1200 ওয়াট। আর 12 ভোল্ট 130 অ্যাম্পিয়ার হলে এই দুইটাকে গুণ করলে আমি যে ওয়াটটা পাই সেটা হচ্ছে 1560 ওয়াট। তো 130 অ্যাম্পিয়ারের ব্যাটারিও বাজারে খুব অ্যাভেলেবল। আর একটা ব্যাটারি বাজারে অ্যাভেলেবল, সেটা 200 অ্যাম্পিয়ার। ওই ভোল্টেজ একই। তো 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা টোটাল ওয়াট আসে 2400। আচ্ছা, ব্যাটারি যখন আমরা কিনতে যাব, আমরা কি কি জিনিস কনসিডার করব? আমরা কনসিডার করব যে ব্যাটারিটা আমার এনার্জি কতটুকু লাগবে, আমার যে ইনভার্টারটা ব্যবহার করব তার কিছু লিমিটেশন থাকে। অনেক ইনভার্টারের গায়ে লেখা থাকে যে এই ইনভার্টারটা শুধু 12 ভোল্টে চলবে, কোনো কোনো ইনভার্টারে লেখা থাকে সেটা 24 ভোল্টে চলবে, কোনো কোনো ইনভার্টারে লেখা থাকে সেটা 48 ভোল্টে চলবে। যেই ইনভার্টার যেইভাবে ব্যাটারি চায় ওরকম ব্যাটারি দিতে হবে। আর একটা কনসিডারেশন হচ্ছে ডিওডি বলে একটা জিনিস আছে, এটাকে বলে ডেপথ অফ ডিসচার্জ। এটা কথাটা হচ্ছে, যেমন কিছু কিছু সময় দেখা যায় ব্যাটারি ওভার ডিসচার্জ হয়ে জিরো হয়ে যায়, তখন ওই ব্যাটারিকে আর ব্যবহার করা যায় না, এটা মরে যায়। তার মানে ব্যাটারিকে কতটুকু ডিসচার্জ করতে পারবো এটার একটা লিমিটেশন আছে। এইটাকেই বলে ডেপথ ডেপথ অফ ডিসচার্জ। তাহলে আমরা যে এসিড ব্যাটারি গুলো ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে এসিড ব্যাটারি গুলোর ডিউটি হচ্ছে 50%। তার মানে ব্যাটারিটা হইতে পারে 1200 ওয়াটের, কিন্তু আমরা 600 ওয়াটের বেশি ব্যবহার করতে পারবো না। আবার লিথিয়াম ব্যাটারির ডিউটি হচ্ছে 100%। মানে আপনি দেখবেন মোবাইলের ব্যাটারি 100 ভাগ চার্জ শেষ হয়ে গেল, আবার চার্জ দেওয়া শুরু করলে ও চার্জ দিতে শুরু করে। কিন্তু এসিড ব্যাটারি এটা হবে না। এসিড ব্যাটারি যদি 70% ডিসচার্জ করে ফেলে কেউ 50%-এ যায়, তাহলে ওই ব্যাটারি আর চার্জ করা যায় না, ওটা শেষ। আবার কিছু কিছু এসিড ব্যাটারি থাকে 70% ডিওডি, 80% পর্যন্ত আছে, কিন্তু 80%-এর উপরে এসিড ব্যাটারি হয় না। তারপরে আমরা ব্যাটারি কিনতে গেলে খেয়াল করবো যে ব্যাটারিটার সাইকেল কত, মানে ব্যাটারিটা কয় বছর টিকবে। আসলে এসিড ব্যাটারি গুলো 1 থেকে 1.5 বছর টিকে, নিকেল ব্যাটারি 3-4 বছর টিকে, তারপরে লিথিয়াম ব্যাটারি 10 বছর, এমনকি 15 বছরও টিকে। তো আমরা যখন ব্যাটারি কিনতে যাব, এই আমরা চিন্তা করবো যে আমি প্রজেক্টটা কত বছরের জন্য করছি কিংবা কত সময়ের জন্য আমি ব্যাটারিটা কিনবো, এটাও একটা কনসিডারেশন। তারপরে সাইজ আর ওয়েট, আমার বাসায় একটা এসিড ব্যাটারি রাখার জায়গা আছে কিনা, কারণ লিথিয়াম ব্যাটারি হয় ছোট। একই ক্যাপাসিটির লিথিয়াম ব্যাটারি এতটুকু হবে আর এসিড ব্যাটারি হবে এত বড়, মানে অনেক বড় হয়, প্রায় 5 গুণ। মানে একটা লিথিয়াম ব্যাটারি যদি 100 ওয়াটের হয়,
100 ওয়াটের অ্যাসিড ব্যাটারি ওই লিথিয়াম ব্যাটারির 5 গুণ বড় হবে এবং ভরও ওজনও থাকবে 5। সুতরাং এসি মানে অ্যাসিড ব্যাটারির সবকিছু বড় বড় আছে, ওজনও বেশি, জায়গাও বেশি নেয়, মানে ভর বেশি। তারপরে হচ্ছে কস্ট। কস্ট তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি কনসিডারেশনের জায়গা। এখানে লিথিয়াম ব্যাটারির দাম বেশি। আর আপটা কি ক্রস মারতেছে কেন? আচ্ছা, আর হলো সরি, কি, আমি না এটা বুঝতে পারতেছি না কেন হয়েছে, একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আর সমস্যা নেই। আর হলো এই লিথিয়াম ব্যাটারির দাম বেশি আর অ্যাসিড ব্যাটারির দাম কম। তো কম্পারেটিভলি যদি আমরা শর্ট টাইমের জন্য বা কম খরচের মধ্যে ব্যাটারি নিতে চাই তাহলে অ্যাসিড ব্যাটারির লোকজন কেনে। আর অ্যাভেলেবিলিটিও আছে একটা, অনেক সময় চাইলেও লিথিয়াম ব্যাটারি সব মার্কেটে পাওয়া যায় না, তো বাধ্য হয়ে লোকজন অ্যাসিডে যায়। লিথিয়াম ব্যাটারি ইদানিং পাওয়া যাচ্ছে। এনিওয়ে, আমরা এখন দেখি যে আমি আমার বাসার এনার্জি কিভাবে ক্যালকুলেট করব। আমি একটা টেবিল দিয়ে দিচ্ছি রেফারেন্সের জন্য। ব্যাটারির হিসাব করতে গেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে, সংক্ষেপে ফর্মুলার মধ্যে এমএফ থাকে। এই স্লাইডটা একটু জটিল লাগবে কিন্তু আমি সহজ করে দিচ্ছি, কারণ পরের স্লাইডে একটা উদাহরণ করতেছি আমরা এই ফর্মুলা দিয়ে। তো একটু জটিল লাগলেও আমি আবার বুঝাই দিব, আবারও বুঝাই দিব। যতবার না বুঝবেন আপনারা ততবার বুঝাই দিব। কিন্তু সহজ আসলে জিনিসটা, বেশি কঠিন না। তো এই যে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের যে টেবিলটা দেখা যাচ্ছে, এটা একটা রেফারেন্স টেবিল। যে 50% ডিওডি যদি হয় তাহলে আমরা ফর্মুলায় এমএফ এর জায়গায় 2 বসাবো। যদি আমরা দেখি যে 80% ডিওডি তাহলে ফর্মুলায় এমএফ এর জায়গায় আমরা 1.25 বসাবো। আর 100% ডিওডি হইলে ফর্মুলায় আমরা এমএফ এর জায়গায় 1 বসাবো। কিসে আমি 50% পাই এগুলো লিখে দিচ্ছি পাশে পাশে। যেমন 80% ডিওডি পাই লিড অ্যাসিডে, 90% ডিওডি পাই লিথিয়াম আয়ন আর নিকেলে, 100% ডিওডি পাই লিথিয়াম আয়ন নিকেলে। নিকেল ব্যাটারিও 100% ডিসচার্জ করা যায়। আর বাম পাশের ছবিতে দুইটা কনফিগারেশন দেখিয়েছি। যেমন আমরা অনেকে টর্চ লাইট ব্যবহার করি। টর্চ লাইটের ভেতরে ব্যাটারি কিভাবে থাকে, একটা পিছনে আরেকটা লাগে। তার মানে কি, একটা ব্যাটারি নেগেটিভের সাথে আরেকটা ব্যাটারির পজিটিভ কানেকশন দিয়ে, ওইটার নেগেটিভের সাথে আবার আরেকটা ব্যাটারির পজিটিভ কানেকশন দিয়ে, এই যে ব্যাক টু ব্যাক যে কনফিগারেশনটা, এটাকে আমরা বলি সিরিজ কানেকশন। এই সিরিজ কানেকশনে ব্যাটারির ভোল্টেজ বাড়ে কিন্তু কারেন্ট বাড়ে না। এটা মনে না রাখলেও চলবে আমার এই কথা। কিন্তু কানেকশনটা হয় অনেকটা নিচের ছবির মতো, যে একটার পজিটিভ এসে আরেকটার নেগেটিভ লাগলো, তারপর সেই ব্যাটারির পজিটিভ আরেকটার নেগেটিভ আসছে, এভাবে এভাবে আমরা যত ব্যাটারি বাড়াতে থাকবো তত তার ভোল্টেজ বাড়তে থাকবে। আর আরেকটা কনফিগারেশন আছে, যে সবগুলা ব্যাটারির পজিটিভ এক করে দিলাম, সবগুলা ব্যাটারির নেগেটিভ এক করে দিলাম। এই ক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ বাড়বে না, কারণ আমরা জানি যে এক একটা ব্যাটারি হয় 1.5 ভোল্টের। এই যে উপরের যে কানেকশন কনফিগারেশন, এটাকে বলে প্যারালাল কনফিগারেশন। এই কনফিগারেশনে ভোল্টেজ একই থাকে কিন্তু কারেন্ট বেড়ে যায়। আর নিচের সিরিজ কনফিগারেশনে ভোল্টেজ বেড়ে যায়, কারেন্ট একই থাকে। তো আমরা সিস্টেম যদি ব্যবহারিক করতে যাব তখন এগুলো আরো ভালো করে দেখে টেখে করতে পারবো। তো বিভিন্ন জায়গার প্রয়োজন অনুযায়ী কোথাও ব্যাটারি সিরিজে লাগাতে হয়, কোথাও ব্যাটারি প্যারালালে লাগাতে হয়। মোট কথা ব্যাটারি কোথাও একটা লাগলে ভালো, কিন্তু একাধিক লাগলেই চিন্তা করতে হবে যে দুইটা ব্যাটারি যদি হয়ে যায় তাহলে আমি কি ব্যাটারি সিরিজ করব নাকি প্যারালাল করব। এখন আসি আমরা ইয়াতে ফর্মুলায়। আমাদের কয়টা ব্যাটারি লাগবে এটার একটা ফর্মুলা হচ্ছে টোটাল রিকোয়ার্ড ওয়াট এট এ টাইম। এটা কথাটার অর্থ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা বাসায় দেখি কয়টা বাতি ফ্যান চলতেছে, দেখা যাবে যে 2-3 রুমে বাতি জ্বলতেছে, 2-3 রুমে ফ্যান চলতেছে। এই সকল বাতি ফ্যানের ওয়াট গুলাকে আমরা যোগ করব, আর কয় ঘন্টা চালাতে চাই সেই ঘন্টা দিয়ে গুণ করব। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা টেবিল থেকে নিয়ে নিব, মুখস্থ করার কোনো দরকার নাই। আর নিচে দিব আমরা ব্যাটারি, যে যে ব্যাটারিটা আমরা কিনতে চাই সেটা ওয়াট আওয়ার, এটা পাবো আমরা আগের স্লাইডে। এই যে ফর এক্সাম্পল আমি 200 এম্পিয়ারের ব্যাটারি সিলেক্ট করলে ওয়াট আওয়ার পাবো 2400, 130 এম্পিয়ারের ব্যাটারি দিলে পাবো 1560, এভাবে। তো এখন আমরা একটা ব্যবহারিক করবো, এই ফাঁকে আমি আর একটা কাজ করে নিই।
ভাই আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা মাস্ট আপলোড করেন। আল্লাহ, আমি তো রেকর্ড করতে ভুলে গেছি সেকেন্ডটা। আচ্ছা, ইয়াটা দিলেই হবে। 10টা 59। আমি আরেকটা লিংক ওপেন করতেছি, যেটার মধ্যে এই এই সেশনের আর মাত্র মিনিট আছে। তো যদি মনে হয় যে আরো কথা বলা লাগবে, তাহলে পরের লিঙ্কে আপনারা ঢুকে যেতে পারবেন। আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। তাহলে ভাই পরের লিঙ্কটা তো এই ব্যাটারির বিষয়গুলো, প্রথম যে স্লাইড গুলো আছে সেগুলো একটু আরেকবার দ্রুত বুঝাই দিয়েন। চলছে চলছে। হ্যাঁ, রেকর্ডিং চলছে, নো প্রবলেম। আরেকটা লিঙ্ক দেওয়া আছে, যদি আমরা আলাপ শেষ করতে না পারি তাহলে পরের লিঙ্কে যাওয়া যাবে। আমার মনে হয় না দরকার হবে। আচ্ছা, আমরা এবার যেটা যেটা আলাপ করছিলাম সেটাতে যাই। একটা আমরা যে ফর্মুলাটা দেখিয়েছি, এটার একটা অ্যাপ্লিকেশন আছে, এক্সাম্পল। যেমন আমরা বাসায় দেখি যে অনেকের আইপিএস লাগে, বা ছোট ছোট সোলারের ক্ষেত্রে দেখা যায় যে 4টা বাতি বা 2টা বাতি, একটা ফ্যান, 4টা বাতি 2টা ফ্যান, এইগুলো চালাতে চাই। এই ক্ষেত্রে এরকম একটা কেসে আমরা কিভাবে হিসাব করব যে আমাদের কয়টা ব্যাটারি লাগবে। যেমন আমি এখানে যে এক্সাম্পলটা সাজিয়েছি, এটাতে দেখা যায় 4টা বাতি, 2টা ফ্যান, 2 ঘন্টা যদি আমি চালাতে চাই ব্যাটারি থেকে, তাহলে আমার আইপিএস এর জন্য কয়টা ব্যাটারি লাগবে। আমি আইপিএস লিখেছি, আইপিএস এর জায়গায় সোলারও হতে পারে। সোলার সিস্টেমের জন্য কয়টা ব্যাটারি লাগবে। তো একটা সোলার সিস্টেমের ক্ষেত্রে প্যানেল কতগুলো লাগবে ওটাও আলাদা হিসাব করে বের করতে হয়। ব্যাটারি কতগুলো লাগবে ওটাও আলাদা হিসাব করে বের করতে হয়। চার্জ কন্ট্রোলার কোনটা দিব সেটাও এরকম অঙ্ক করে করে বের করতে হয়। আজকে আমরা এটা রিয়েল একটা কেসে ঢুকে গেছি, যেখানে আমরা দেখবো যে ব্যাটারি কিভাবে হিসাব করে বের করা হয়। এই ফর্মুলাটা দেখেছি আমরা আগের এই যে স্লাইডের নিচে, রিকোয়ার্ড নাম্বার অফ ব্যাটারি কিভাবে বের করব। টোটাল রিকোয়ার্ড ওয়াট ইন্টু টোটাল আওয়ার ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর ডিভাইডেড বাই সিলেক্টেড ব্যাটারিজ ওয়াট আওয়ার। এই জিনিসগুলো কিভাবে পাই। যেমন আমাদের টোটাল বাতি হচ্ছে 4টা। একটা বাতি আমরা সাধারণত 20 ওয়াট ধরি, তো 4টা বাতিতে 80 ওয়াট হবে, গুণ করে দিয়েছি। আর একটা ফ্যান সাধারণত 80 ওয়াট হয়, সুতরাং যদি 2টা ফ্যান চলে তাহলে 160 ওয়াট হবে। এগুলা সাধারণ হিসাব, সবাই বুঝতেছেন আশা করি। তাহলে আমার 2টা ফ্যান এবং 4টা বাতির মোট ওয়াট আসবে 240 ওয়াট, আর আমাকে চালাতে হবে 2 ঘন্টা। যদি আমরা বাজারে অ্যাভেলেবল লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি, এই ব্যাটারিগুলার ডিওডি হচ্ছে 50%। 50%-এর ক্ষেত্রে আমরা আগে টেবিলে একটু ফেরত যাই, যেখানে লিখে রেখেছি 50% ডিওডি মানে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2। ওইটাই এখানে লিখেছি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2। এখন কোন ব্যাটারিটা আমরা সিলেক্ট করেছি, ধরে নিলাম আমরা বাজারের এই যে 1 নাম্বার, এখানে যে টেবিলে দেওয়া আছে 1 নাম্বার ব্যাটারিটা সিলেক্ট করেছি, যেটা 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে আমি ফর্মুলাতে এই ভ্যালুগুলো এখন বসাবো। কি আমার ফর্মুলাটা কি ছিল, মোট ওয়াট গুণ ঘন্টা গুণ মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এই পুরাটাকে ডিভাইড করব ব্যাটারি যেটা সিলেক্ট করেছি তার ওয়াট আওয়ার। তো দেখা গেছে আমার এখানে মোট ওয়াট এসেছিল 240 ওয়াট। ফর্মুলার 240 ওয়াট দিলাম, তারপরে আমার ঘন্টা দিলাম 2 ঘন্টা, সেটাও বসালাম। তারপরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিলাম 2, তারপরে ভাগ দিলাম আমার যে ব্যাটারিটা সিলেক্ট করেছি সেটা 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের, মানে 1200 ওয়াট আওয়ার। এই 1200 দিয়ে ভাগ দিলাম, আমার রেজাল্ট এসেছে 0.8। 0.8 আসা মানে একটা ব্যাটারি। কিন্তু যদি রেজাল্ট কোনো কারণে 1.1 আসতো, কিংবা 1.2, 1.3, 1.4, 1.5 কিংবা 1.7 আসতো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাটারি 2টা হয়ে যাবে। একইভাবে এই রেজাল্ট যদি 2.1 আসে, তাহলে ব্যাটারি কিন্তু 3টা লাগবে। ব্যাপারগুলা এরকম। তো আমরা নিজেরা যদি আবার ব্যাটারি নেক্সট টাইম কখনো কিনতে যাই, কোনো সোলার সিস্টেমের জন্য ডিজাইন করতে যাই,
যে হিসাবটা করতে হবে সেই হিসাবটা এইটাই। এই হিসাবটা আপনাদের রেফারেন্স হিসেবে সারা জীবন ব্যবহার করতে হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা হয় আমি হেল্প করব। থ্যাংক ইউ। আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ। এখন আর মাত্র 3 মিনিট আছে এখানে। কেউ যদি কোনো সাপোর্টিং আলোচনা করতে চান, প্রশ্ন করতে চান, করতে পারেন 3 মিনিটে। আর নেক্সট যে যে ইয়ে আছে, জুমের যে লিঙ্ক দিয়েছে ওখানেও চলে যেতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে ব্যাটারি নিয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা কি পরের লিঙ্কে ঢুকবো? আর মনে হয় মিনিট 10 থাকলে সবার সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। ওটাতে ঢুকে যায় না? ওটাতেই চলে আসেন। এখানে আর মাত্র 3 মিনিটের মতো আছে। তার চেয়ে ওটাতে ঢুকে শুরু করে দিই, কথাবার্তা বলা যাবে আরাম করে। ঠিক আছে? ওকে। চলে আসবে।